জাস্ট একটা মিনিট আমার মানে আমাদের শিক্ষার্থীদের সকল অবহিতর জন্য, দেবাশিস দাদা অলমোস্ট প্রায় 25 বছর ধরে বেসরকারি উন্নয়ন সংস্থাতে কাজ করছেন, এবং উনি আইসিটি, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বা টেকনোলজি এন্টারপ্রেনারশিপ এই জায়গাতে ওনার রয়েছে বিশেষ দক্ষতা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ওনার মতো একজন এক্সপার্টকে আমরা আজকে পেয়েছি, যারা যিনি তোমাদের সাথে আজকে ওনার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবেন পাশাপাশি, এবং তোমাদের সুযোগ থাকবে ওনার কাছ থেকে জানার চেষ্টা করা যে তোমাদের কেরিয়ারে কিভাবে কোনো কিছু যদি থাকে সেটাতে তার গাইডেন্সটা পাওয়া বা তার গাইডেন্সটা নেওয়া। এটা একটা মানে সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। আশা করছি তোমরা যারা আছো বিষয়টাকে খেয়াল রাখবে এবং নোট করবে দাদা যেটা বলবেন বা বুঝাবেন। এর মধ্যে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তাহলে অবশ্যই নোট রাখবে, তাহলে হয়তো দাদা তোমাদের প্রশ্ন, যখন আমরা প্রশ্ন উত্তরগুলো করবো তখন দাদা হয়তো বেটার ওয়েতে তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিতে পারবেন। তো আর দেরি না করি দাদা, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, এক্সট্রিমলি সরি দাদা, প্লিজ। আর আরেকটা জিনিস একটু কাইন্ডলি এন্টার স্ক্রিনটা শেয়ারটা দিয়ে নিয়েন, তাহলে হয়তো একটু বেটার হবে। এখানে আপনার এই ব্যাচে যারা আছে সবাই মনে হয় সিএসসি এবং ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, আই গেস। জি দাদা, জি। ওকে, সো আপনাদের সাথে আপনাদের এখানে কি এরকম কোন ইয়ে আছে যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অর এনি ইয়ার্স দে আর ফ্রম? এনি ইয়ার দাদা। ওকে, তাহলে জার্নিটা এখানে, কারণ আপনাদের আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সো এই জায়গা থেকে আমরা একই ঘরানার। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস সেশন। আপনাদেরকে একটু আগে নিউটন দা আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন, এবং এটাই আমি আমি এই সেকশনে 2000 সাল থেকে কাজ করতেছি আইসিটি সেক্টরে। তো মেইনলি সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথেই জার্নিটা, এবং বিভিন্ন সময়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। এবং রিসেন্ট পাস্টে আমি বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশনের উপরে বেশি কাজ করতেছি। সো আমার কাজের অডিয়েন্স বলতে পারেন যে একেবারে বেনিফিশিয়ারি বলতে পারেন যে একেবারে গ্রামের ক্ষুদ্র জনগোষ্ঠী। সো ওই জায়গার পর্যন্ত আমার কাজ করার সুযোগ হয়েছে, এবং এই জনগোষ্ঠীটার জন্য কাজ করাটা একটা সৌভাগ্যের বিষয় আমি মনে করি। তো ওই জায়গা থেকে আমি আমার যে কর্ম অভিজ্ঞতা এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে কোর্সের যে কন্টেন্ট আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি সোশ্যাল বিজনেস ইন টেকনোলজি, এটা আমি ফার্স্টে আপনাদেরকে একটু গো থ্রু করব যে সোশ্যাল বিজনেস ইন টেকনোলজি জিনিসটা বলতে কি বোঝাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে টেক এন্টারপ্রেনারশিপ। তো আমাদের বলার সুবিধার্থে আমি একটা প্রেজেন্টেশন আপনাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট আপনারা মেক শিওর করবেন যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা। আমি দেখা যাচ্ছে? জি, ওকে। টেক, তথ্য প্রযুক্তিতে সোশ্যাল বিজনেস সম্বন্ধে আপনাদের মধ্যে কারোর কোনো আইডিয়া আছে? সোশ্যাল বিজনেস কি? সোশ্যাল বিজনেস আর বিজনেস দুইটার মধ্যে পার্থক্য আছে। সোশ্যাল বিজনেস আর বিজনেসের মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে গিয়ে দুজনের লক্ষ্য আলাদা। একটা হচ্ছে গিয়ে সোশ্যাল বিজনেস হচ্ছে গিয়ে যেটাতে আমার টাকাটাই সবকিছু না। এখানে আমার একটা কেপিআই থাকে যেটা হচ্ছে গিয়ে মানুষকে সেবা করা। আমি চাচ্ছি যে একটা ইম্প্যাক্ট তৈরি করতে। এই ইম্প্যাক্টটার ভ্যালু অনেক, আপনি যদি এই ইম্প্যাক্টটা তৈরি করতে পারেন। আপনারা এসডিজি গোলের কথা শুনছেন? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, জাতিসংঘের একটা এসডিজি গোল আছে। এখানে অনেকগুলা প্যারামিটারে এই এসডিজি গোলগুলাকে দেওয়া হয়। আপনি চাইলে পরে এর মধ্যে থেকে একটা বা একাধিক বা দুইটা এরকম কিছু গোলকে নিয়ে আপনি একটা সলিউশন তৈরি করতে পারেন। এই জায়গাতেই আপনারা এখন আপনার লাভ হবে কি, আপনি
যে এসডিজিটা অ্যাচিভ করলেন, এইটা গ্লোবাল একটা চ্যালেঞ্জকে আপনি আসলে সলিউশনের পক্ষে কন্ট্রিবিউট করলেন। এই কন্ট্রিবিউশনটার ভ্যালুয়েশন একটা আলাদা মাত্রায় তৈরি করা হয়। তো এই জায়গাতে ধরেন আমাদের পোভার্টি একটা পোভার্টির প্রবলেমের সলিউশনের জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইয়ে করলেন, যে ক্ষুদ্র ঋণের প্রবর্তন করলেন। তো এই জিনিসটা করার ফলে হইলো কি, যে আমার দেশের মানুষজন উইদাউট, যার কাছে কোনো সহায় সম্বল নাই, সেও চাইলে পরে কিছু টাকা ঋণ নিয়ে একটা কিছু করার সুযোগ পেল। এই যে সুযোগটা পাওয়া, এটার মাধ্যমে আস্তে আস্তে করে এখানে কিছু ভালো লোক থাকবে, কিছু দুষ্ট লোক থাকবে, কিন্তু আমরা বিলিভ করি যে আমাদের ম্যাক্সিমাম লোকজনই আসলে ভালো। এই বিশ্বাসটার থেকে তাদের সাথে যখন এরকম একটা বিজনেস ভেঞ্চার তৈরি করা হয় সোশ্যাল ইম্প্যাক্টের জন্য, তখন এর মাধ্যমে এই প্রপার্টিটা অনেকটাই লাঘব হয়। এরকম ভাবে ধরেন আপনি মনে করেন যে আপনি পোভার্টির ইয়েতে না, আপনি হেলথের যে ডেভেলপমেন্ট গোলটা সেটার উপরে কাজ করবেন। তাহলে আপনি ডেভেলপমেন্ট গোল যদি হেলথ নেন, তাহলে আপনি চিন্তা করবেন যে আপনার চিকিৎসা সেবার আওতা বাইরে যারা আছে সেই জনগোষ্ঠীকে আপনি কিভাবে চিকিৎসা দিবেন, তাদের স্বাস্থ্য সেবার জন্য কি করতে পারেন আপনি। এই যে চিন্তা ভাবনাগুলা, বা এডুকেশনের জন্য কি করতে পারেন, বা আপনি পলিউশন কন্ট্রোলের জন্য, এনভায়রনমেন্টের জন্য কি করতে পারেন, এই যে ওয়ার্ল্ডের যে মেজর ক্রাইসিস গুলাকে যেটাকে মার্ক করা হয়েছে, এই ক্রাইসিস গুলাকে বেস করে যদি আপনি কোনো সলিউশনকে চিন্তা করেন বা কোনো আইডিয়া জেনারেট করতে পারেন যেটা দিয়ে ওগুলার এগেনস্টে ফাইট করা যায়, তখনই এটা সোশ্যাল বিজনেস হিসাবে আসে। এই সোশ্যাল বিজনেসের মধ্যে যেমন ই কমার্স, অনেকগুলা ওয়েতে এটা করা যায়। যেমন এখানে বলতেছি আমরা যে ই কমার্স বা মোবাইল অ্যাপের মাধ্যমে, ফিনটেক, এডুটেক, অ্যাগ্রোটেক, হেলথ টেক, এগুলা হচ্ছে কি কতগুলো ওয়ে বললাম। এখন আপনি আপনার পছন্দের বা আপনি যে জায়গাটাতে বেস্ট সার্ভ করতে পারবেন সেই অনুযায়ী আপনি আপনার এরিয়াটাকে সিলেক্ট করবেন। এখন এই জার্নিটাতে আপনাকে কে আপনার সাথে থাকবে, লাইক আপনি কানেক্ট করবেন কি? আপনি ঢাকা শহরে বসে আছেন, আপনি চিন্তা করতেছেন যে ওকে পার্বত্য অঞ্চলের মানুষজনের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা নিয়ে আপনি কাজ করতে চান। এখন ওই প্রান্তিক লোকটা তো আপনাকে চিনে না, আপনার সম্বন্ধে জানবে কিভাবে? তো এই জায়গাগুলোতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, এগুলা আপনারা ইউজ করতে পারেন। যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গুলার মাধ্যমে আমরা সচেতনতা ইয়ে করতে পারি, আমাদেরকে প্রচার ঘটাইতে পারি, আমরা বিভিন্ন ক্যাম্পেইন করতে পারি সোশ্যাল মিডিয়াতে। এখন ওই সময়টা তো এখন, যেমন আপনি এই যে আজকে আমরা একটা সেশন করতেছি, এই মুহূর্তে আমি জানি যে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে কানেক্ট হয়েছেন, হয়তোবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে। আমি ঢাকাতে বসে এই তোগুলা লোকের সাথে আমি কানেক্টেড হতে পারতেছি একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। এখন আইসিটি অলিম্পিয়াডের এই প্ল্যাটফর্মটার মাধ্যমে যেরকম আপনাদের সাথে আমি কানেক্ট হয়ে কথাগুলো বলতে পারতেছি, যে এই ইয়েটা এরকম ভাবে আপনি হয়তো বা ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে আপনি একটা গ্রামের একটা ছেলেকে বা পাহাড়ের একটা ছেলেকে পড়ালেখা করাইতে পারেন। এই এই সুবিধাগুলো আপনাদের থাকবে হচ্ছে গিয়ে ডিস্টেন্স এই প্রযুক্তির মাধ্যমে, কিন্তু ওদের কাছে পৌঁছানোর প্ল্যাটফর্ম হিসেবে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাকে ইউজ করতে পারেন। এখন আমরা কি কি টাইপের প্রবলেম সলভ করতে পারি? একটা তো বললাম যে হচ্ছে কি হেলথ এবং এডুকেশন। এগ্রিকালচারের এখানে দেখতেছি যে কৃষি প্রযুক্তিতেও আমাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে। সেটা কিরকম ভাবে? লাইক আমাদের কিছু কিছু অ্যাপ, যেমন এখনকার আমাদের কৃষকরা অনেকে কিন্তু অনেক শিক্ষিত কৃষক। যেমন আমি যে অনেককে চিনি, লাইক অনেকে ওই ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে, এগ্রো ইউনিভার্সিটি থেকে
আহ, পড়ালেখা করে তারা নিজেরা এখন ফার্মিং এ গেছে। তারা কিন্তু মানে তাদের বাবারা যেরকম ফুড প্রোডাকশনের দিকে ছিল তাদের থেকে ওইটাকে আরেক ডাইমেনশনে নিয়ে এসছে। যেখানে তার বাবা ওই জমিতে একবার ফসল ফলাতো, এখন সে 3টা ফসল ফলায়। এবং প্যারালালি ধরেন ওইটার সাথে ইয়ে করে কম্বাইন করে কিভাবে হাঁস মুরগির খামার করতে পারে, এবং ওই হাঁস মুরগির বর্জ্য ইয়ে দিয়ে কিভাবে তারা বায়ো ফার্টিলাইজারের দিকে ফোকাস করতে পারে, এই পুরা জিনিসটা ওরা কিন্তু এডুকেটেড। সো তারা এই জিনিসগুলোকে অনেক পরিমাণে এমব্রেস করে। আমরা যারা টেকনোলজিতে আছি, ধরেন বিশেষ করে আইটিতে আছি, তাদের জন্য একটা অপরচুনিটি হচ্ছে গিয়ে আইওটি টাইপের ডিভাইস গুলাকে এখানে ইন্ট্রোডিউস করানো। যে আইওটির মাধ্যমে আমরা আমাদের ফার্মারদেরকে বা খামারি যারা আছে তাদেরকে হেল্প করতে পারি যে বিভিন্ন সেন্সর দিয়ে তাপমাত্রা নির্ণয় করা, আর্দ্রতা নির্ণয় করা, তারপরে জিও ফেন্সিং এর ব্যাপারটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই জিনিসগুলোর উপরে কাজ করলে আমাদের ফসলের যে উৎপাদনটা সেটা অনেক বেশি হয়। যেমন আপনার গরুর খামারে কতটুক পরিমাণে আর্দ্রতা থাকার দরকার, বা মানে ক্লাইমেটটা কিরকম হলে ওর জন্য ভালো, বা মুরগির যে ইয়েটা করা হয় লাইক ফার্ম গুলা থাকে ওখানে, যেমন আপনার সাভারে মাশরুম চাষে আইওটির একটা বড় সাকসেস পাইছে বেশ কিছু এনজিও। তারা এই জায়গাতে আইওটি ইমপ্লিমেন্ট করার পরে যে পরিমাণ ময়েশ্চার দরকার ছিল ওই মাশরুম প্রোডাকশনের জন্য, ওইটাকে নিশ্চিত করছে। ওর থেকে বেশি কম হলে মানে আইওটি সেন্সররা ও অটোমেটিক্যালি মানে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য যে সিস্টেম আছে সেটাকে ট্রিগার করতো। তো এই জিনিসটা করে তারা একটা বড় সাকসেস পাইছে। তো এগ্রিকালচারে সেম জিনিসটা আমরা করতে পারি। কৃষকদেরকে আরো লাইক অ্যাপের মাধ্যমে তাদেরকে আমরা তাদের জন্য একটা স্পেশালাইজড অ্যাপ তৈরি করতে পারি, যেটা দিয়ে তারা বিভিন্ন রকমের আপডেট ইনফরমেশন গুলা পাইতে পারে, বিভিন্ন দেশের সাকসেস স্টোরি গুলা পাইতে পারে, কখন কোন জিনিসটা করা দরকার, কখন মানে কোন পোকাটা মারার জন্য কোনটা বেস্ট ওয়ে, সার প্রয়োগ কম করেও কিভাবে আরো বেশি ফলন আনা যায়, সেই জিনিসগুলা নিয়ে আমরা এডুকেট করতে পারি। তারপরে আপনাদের মধ্যে অনেকে ব্লক চেইনের কথা জানেন অবশ্যই। আপনি যদি ইয়ে করেন, যেমন বাংলাদেশের থেকে এখন অনেক বাইরে, দেশের বাইরেও কিন্তু অনেক জায়গায় ফুড এক্সপোর্ট হয়, লাইক বাংলাদেশের আম অনেক জায়গায় এটা এক্সপোর্ট হয়। তো এই জায়গাতে আপনি যদি করেন যে বাংলাদেশের এই আম যখন আমেরিকার একজন কনজিউমার কিনতেছে, তখন সে কিন্তু অনেক সচেতন। আমরা নাইলে কার্বাইড ফরমালিন দিয়ে খাচ্ছি, মনে করতেছি যে এটা তো আমরা ইউজ টু হয়ে গেছি, বাট তারা কিন্তু এগুলো নিয়ে খুব সচেতন। সে এই আমের উৎপাদনের শুরু থেকে ডেলিভারি পর্যন্ত, ওর কাছে হাতের ডেলিভারি পর্যন্ত প্রতিটা স্টেপের ফুটপ্রিন্ট একটা জায়গায় চায়, এবং সেটা হচ্ছে গিয়ে ব্লক চেইনের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতেছেন। আপনি ওই উৎপাদনের সময় ওই সারটা কোথা থেকে কিনছেন বা বীজটা কোথা থেকে কেনা হয়েছে, ওই গাছে কি পরিমাণে ফার্টিলাইজার ইউজ করা হয়েছে, প্রতিটা জিনিস মানে আমার ব্লক চেইনে প্রিজার্ভ করা থাকতেছে, এবং যেটা ইমিউটেবল। এবং ওই ডাটাটা গিয়ে যখন তার কাছে ফাইনালি কনজিউমারের কাছে পৌঁছায়, তখন সে বিলিভ করে যে না, এই আমটা স্বাস্থ্যের জন্য কোনো খারাপ কিছু না। তো এই জায়গায় টেকনোলজির একটা বড় ফুটপ্রিন্ট আছে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টরেও এই জিনিসটা ইম্পোজ করা হয়েছে। অনেক গার্মেন্টসে এই জিনিসটা মানে ফরেন বায়াররা মেক শিওর করতে যায় যে এখানকার যারা কর্মী আছে তাদের যে মানে তাদের সাথে যেন কোনো রকমের চালাকি বা তাদেরকে প্রতারণা করে যেন কোনো রকমের শার্ট ওরা না পরে, এরকম মাইন্ডসেট থেকে ওরা মনে করে যে একটা শার্ট যেটা প্রডিউস হয়েছে এটার ক্ষেত্রে ওদের যে কমপ্লায়েন্স গুলো, যেগুলোকে ওরা মেকশিওর করে যে একটা কর্মী একটা কোম্পানির থাকা উচিত, মেকশিওর করা যে করে যে ওটা ওরা করছে, এবং এইগুলা ব্লক চেইনের মাধ্যমে
এগুলো মেক শিওর করা হয়। এখনো কিছু কিছু জায়গায় অলরেডি শুরু হয়েছে এবং এটা আরো ওয়াইডলি হবে। আমাদের যেহেতু দেশে যেহেতু ব্লকচেনের ব্যাপ্তিটা ওইরকম নাই, কিন্তু মার্কেটে ফিউচারে টিকে থাকতে হইলে এটা আমাদেরকে মাস্ট করতে হবে। তো এই জায়গায় আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি আছে। তারপরে যেটা আছে সোশ্যাল বিজনেসের মডেল এবং উদ্ভাবন যেটা আছে, আমরা যেটা বললাম কিছু আছে সার্ভিস, যেটা হচ্ছে গিয়ে এডুকেশন বা হেলথ, এগুলো আপনি সার্ভিস হিসেবে দিতে পারেন, বাট কিছু আবার সাবস্ক্রিপশন বেসড করতে পারেন। সাবস্ক্রিপশন বেসড যেগুলো থাকবে সেগুলাতে ডেফিনেটলি আপনাকে কিছু সাবস্ক্রিপশন ফিস দিয়ে আপনার কাছ থেকে কনজিউমার এই কিছু ফিচার বা কিছু বেনিফিট বা কিছু ইনফরমেশন দিবে। লাইক আমরা এগ্রিকালচারের যেটা বললাম, আপনি এগ্রিকালচারের কিছু বেসিক ইনফরমেশন আপনি দিয়ে আপনি একটা অ্যাপ লঞ্চ করতে পারেন। তারপরে দরকার পড়লে মোর অ্যাডভান্স বা ইনফরমেশনের জন্য এ করলেন, বাট মানে হোয়াট টু ডু এই কথাটার অ্যান্সারের জন্য ইউ হ্যাভ টু পে। হ্যাঁ, হোয়াট হ্যাপেনের জন্য আপনি ইয়ে করলেন, বাট হোয়াট টু ডু বা এর পরের পর্যায়ে জানার জন্য বা আরো বিস্তারিত জানার জন্য পে করেন। এই সাবস্ক্রিপশন ফিস যেটা আমরা অনেকে এই যে বিভিন্ন নেটফ্লিক্স সাবস্ক্রাইব করি, তারপরে কি বলে স্পটিফাই সাবস্ক্রাইব করি, একটা লেভেলের বেসিক আমরা পাই, কিন্তু আরো বেশি ফিচার পাওয়ার জন্য আমরা সাবস্ক্রিপশনটা নেই। তো এরকম ভাবে সাবস্ক্রিপশন বেসডও করা সম্ভব। তারপরে ডিজিটাল উদ্ভাবনী উপর লাইক স্বাস্থ্য প্ল্যাটফর্ম বা এরকম আমাদের অলরেডি বেশ কিছু জায়গায় টেলিমেডিসিন খুব জনপ্রিয়। মহিলাদের স্বাস্থ্য সেবার জন্য অনেকে কিছু প্ল্যাটফর্ম ইয়ে করে, কারণ গ্রামে দেখা যায় যে এমনিতে তো চিকিৎসকের অভাব, তারপরে আবার ধর্মীয় জায়গা থেকে অনেক এই ফিমেল পেশেন্টরা তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো ওনাদের জন্য আসলে কিছু প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটাতে ওখানে ওনারা ইয়ে করতে পারে। যেমন ঢাকা শহরে কিছু রাইড শেয়ারিং মাঝখানে এসেছিল, আমি জানি না এখন আছে কিনা, যেখানে আপনি ইন্ডিকেট করতে পারবেন যে মানে উবার পাঠাওয়ের মতো আপনি ফিমেল রাইডার আপনি প্রেফারেন্স দিতে পারেন। তো এরকম জায়গা থেকে কিছু রাইডিং অপশন এসেছিল, ওরকম ভাবে টেলিমেডিসিনও এরকম ভাবে এসেছিল যে আমি একটা প্রেফার করতেছি যে একটা মহিলা ডক্টরের সাথে কথা বলবো। তো এই জায়গাগুলোতে এখনো প্রচন্ড পরিমাণে কাজ করার সুযোগ আছে, যে জায়গাগুলো এখনো পর্যন্ত অতটা এক্সপ্লোর হয় নাই। এই জায়গাগুলোতে এখনো আমরা কনভেনশনাল ওয়েতে বেশি চিন্তা করি। তো এই চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ যেটা আছে নতুন একটা দৃষ্টিভঙ্গি যখন আপনি মার্কেটে আনবেন, তখন সোশ্যাল বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। যেমন আপনি যখন এই সোশ্যাল বিজনেসের কথা যখন বলতেছি, যখন ওই আমি যদি মনে করি যে রাজশাহীর আমটাকে ঢাকার মার্কেটে এনে আমি ডাইরেক্টলি বিক্রি করব ক্রেতার কাছে, এবং ক্রেতা কেজিতে 100 টাকা কেজিতে কিনতে পারবে বা 90 টাকা কেজিতে কিনতে পারবে, এবং কৃষকও মোটামুটি 80 থেকে 70-80 টাকায় জিনিসটাকে বিক্রি করতে পারবে। ওয়ারেস এইটা যদি গ্রামের হাটে বিক্রি করতে হইতো, ওকে 20 টাকার উপরে হয়তো বা কেজি পাইতো না, কারণ 3 হাত ঘুরে তারপরে 3-4 হাত ঘুরে তারপরে আমাদের হাতে যখন আসে তখন ওইটা 100 টাকা, 120, 150 টাকা, আই ডোন্ট নো দ্যাট হোয়াট দ্য প্রাইস উই গিভ। বাট এই জায়গাটাতে মধ্যস্বত্বভোগীরা যারা আছে তাদেরকে যখন আপনি বাইপাস করে যখন আপনি এটাকে আপনি একটা মার্কেটের মধ্যে নিয়ে আসবেন, তখন যেটার মাধ্যমে আনবেন সেটা হচ্ছে আপনার সলিউশন, কিন্তু যেটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে কি ওই যে মধ্যস্বত্বভোগীরা, তারা কিন্তু আপনাকে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। তাদের মাধ্যমে আপনি অনেক কিছু তাদের সাথে একটা মানে অবস্টিকল, এই অবস্টিকলটা আপনাকে পার হইতে হবে। এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে ধরেন আপনি যখন এই সোশ্যাল সার্ভিসটাতে যাবেন, তখন আপনাকে যেটা বললাম যে কানেক্ট করবে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। এখন এই সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করার অনেকগুলা ওয়ে আছে। একটা থাকে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনি কোনো একজন ইনফ্লুয়েন্সারকে, যে কিনা এই পার্টিকুলার ডোমেইনের জন্য খুব বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে, যার অনেক বড় একটা অডিয়েন্স আছে, তার সাথে কানেক্ট হইতে পারেন। তাকে মাধ্যমে যদি আপনি আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেস মডেলটাকে যদি সুইচ করেন, অনেক বেশি গ্রহণযোগ্যতা বাড়বে।
তারপরে আপনি মার্কেট সার্ভে করতে পারেন বা মার্কেটে ফিডব্যাক নিতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এগুলা হচ্ছে কি আপনার কতগুলা গুড সাইড, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারেন একেবারে এন্ড ইউজারের সাথে, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি পাবেন না। তো আপনি আপনার অডিয়েন্সের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারেন এই প্ল্যাটফর্মের জন্য, এবং আপনি আপনার কাস্টমারের রিলেশন ডেভেলপমেন্ট, তাকে মানে আপনার বিজনেস মডেলটাকে তার পার্সপেক্টিভে দেখা, এই জায়গাটায় মানে গ্রাহক সম্পর্ক উন্নয়ন, এই জায়গাটা কাস্টমার রিলেশনশিপ ডেভেলপমেন্টের এই জায়গাটাতে আনা, ইমোশনাল বন্ডিং একটা জিনিস, ব্র্যান্ডিং একটা ব্যাপার আছে। ইমোশনাল ব্র্যান্ডিং হচ্ছে গিয়ে আপনি যে এই চিন্তাটা করছেন, এই উদ্যোগটা নিছেন, এই উদ্যোগটার পিছনে আপনার ইমোশনাল বেসটা কি ছিল, লাইক আপনি আসলে কোন জায়গা থেকে, কোন ফিল্ড একটা থেকে আপনি আসলে কানেক্ট করছেন। যাতে হিসাবে কিন্তু আমরা অনেক বেশি ইমোশনাল এবং মানুষ এই জায়গাটাতে খুব প্রায়োরিটি দিই। তো আমার মনে হয় যে এই ইমোশনাল ব্র্যান্ডিংটাও একটা সোশ্যাল মিডিয়ার বা কানেক্টেড মানে কনজিউমারের সাথে কানেক্ট করার জন্য একটা ভালো উদ্যোগ। তাছাড়া তথ্য প্রযুক্তির প্রভাব ও নৈতিক চ্যালেঞ্জ, তথ্য প্রযুক্তির প্রভাব এবং নৈতিক চ্যালেঞ্জ, যেমন আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং আর্থিক উন্নয়ন, এগুলো হচ্ছে গিয়ে ইতিবাচক দিক। চ্যালেঞ্জেস গুলা একটু তো বললাম যে যে প্রবলেমটা সলভ করতেছেন ওই প্রবলেমের যারা বেনিফিশিয়ারি ছিল তারা আপনাকে চ্যালেঞ্জে ফেলবে। কিন্তু আরো কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আপনার যে কনজিউমার, যার ইনফরমেশন আপনি আসলে প্রিজার্ভ করতেছেন, তার ডেমোগ্রাফিক কিছু ইনফরমেশন আপনি প্রিজার্ভ করতেছেন, একটা পেশেন্টের ইনফরমেশন আপনি কনজিউম করতেছেন, স্টুডেন্টের ইনফরমেশন কনজিউম করতেছেন, কৃষকের ইনফরমেশন আপনি কনজিউম করতেছেন। এই যে ইনফরমেশন গুলা, এগুলাকে গোপনীয়তা রক্ষা করা এটা আপনার দায়িত্ব, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি কখনোই এই জিনিসটাকে লিক আউট করতে দিতে পারবেন না, কারণ এটা তথ্য সুরক্ষার জায়গা থেকে আপনার জন্য এটা হানিকারক হবে। তারপরে ভুয়া অপপ্রচার, যেটা বললাম, ওই যে আপনার যারা এটার মাধ্যমে, আপনার উদ্যোগের মাধ্যমে যাদের জন্য স্বার্থে হানি হবে, তারা আপনার বিরুদ্ধে অনেক রকমের প্রচারণা করবে। আপনার এটা খারাপ, আপনার এটা করা যাবে না, এটা করলে পরে এটা হয়ে যাবে। তো বিভিন্ন রকমের প্রোপাগান্ডা আপনাকে ফেস করতে হবে, বাট আপনাকে আপনার ফোকাসের জায়গায় থাকতে হবে, কারণ আপনি জানেন যে আপনি কি করতেছেন। টেলিমেডিসিন, তারপরে মোবাইল ব্যাংকিং এর জায়গাটা যদি বলি, মোবাইল ব্যাংকিং এ বিকাশ যখন শুরু করলো, গ্রামীণ জনগোষ্ঠী অনেকের জন্য এটা ব্লেসিং, কিন্তু প্রথমের দিকে মানুষ অতটা স্বাচ্ছন্দ্য ফিল করতো না যে ই মানি আবার কি জিনিস, যে টাকা ধরি না, যে টাকা তুইও দেখলাম না, এই টাকা আবার আমার হইলো কি হবে। তো এই জায়গাটার থেকে আমাদের শহরের জনগোষ্ঠীকেই বুঝাইতে অনেক বছর সময় গেছে আমাদের। সেখানে করোনার সময় অনেকটাই আমরা শহর কেন্দ্রিক যারা আছি তাদের জন্য বাধ্য হয়ে আমরা নিজেরা ওয়ালেট ওপেন করছি। তারা বুঝতে শিখছে যে না, এখন আসলে দিন যেটা আছে সেটা চেঞ্জ হচ্ছে, এখন ওরকম ভাবে ইয়ে করবে না, সফট মানি বা ই মানিটাও একটা কাইন্ড অফ মানি। তো এই যে ধারণাগুলা মানে চেঞ্জ হওয়া, এই জিনিসগুলা হচ্ছে। তথ্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার কৌশল যেগুলো আছে, কৌশল হচ্ছে গিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা বিশ্লেষণ ও কাস্টমাইজড মার্কেটিং। ডেটা বিশ্লেষণটা অবশ্যই একটা বড় পার্ট। লাইক আপনি সোশ্যাল বিজনেস যখন করতেছেন, সোশ্যাল বিজনেস করার জন্য আপনার কাছে বেশ কিছু অ্যানালাইসিস দরকার, কারণ আপনি প্রবলেম সলভ করতে যাচ্ছেন, কিন্তু প্রবলেম আসলে এক্সিস্টই করে না যেই জায়গাতে আপনি করতে যাচ্ছেন। আপনি ডিস্টেন্স লার্নিং অ্যাপ্লাই করতেছেন ঢাকা শহরে বা বিভাগীয় কোনো শহরে, দ্যাট উইল নট মেক এনি সেন্স। সো আপনি আপনার ডেটা বিশ্লেষণ করে দেখতে হবে যে আপনি যে জায়গাতে যাচ্ছেন ওই জায়গায় আসলে শিক্ষিতের হার কিরকম বা স্বাস্থ্য সেবার মান কিরকম, এই প্যারামিটারে কিছু ডেটা আপনাকে কালেক্ট করতে হবে, এবং সেই ডাটার ইনসাইডের উপরে বেস করে আপনি আপনার স্ট্র্যাটেজি ডিফাইন করবেন যে কিভাবে আপনি আপনার বিজনেস স্ট্র্যাটেজিকে ইয়ে করবেন।
সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। সোশ্যাল মিডিয়ার ডেটার মাধ্যমে আমরা অনেক ইনসাইট এইগুলো পেতে পারি। তাছাড়াও আমাদের পরিসংখ্যান ব্যুরোর ডেটা আছে, এই সব ডেটার থেকেও আমরা অনেক ইনসাইট পাই। নৈতিকতা ও সামাজিক চ্যালেঞ্জ যেটা আছে, ফেক নিউজ, বিভ্রান্তিকর তথ্যের সমস্যা, কনফিউজিং তথ্য তো আছে, মানে আমাদের ফেক নিউজ যেগুলো বলতেছি, ডেটা ম্যানিপুলেশন, যে অ্যালগোরিদমের মাধ্যমে মডেল গুলাকে ট্রেন করা হয়েছে সেইটাই যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে তো আমি আসলে ভুল দিক নির্দেশনা পাইতে পারি। তো এটা একটা পসিবিলিটি, বাট অকারেন্স পসিবিলিটি অনেক কম। সামাজিক নির্ভরশীলতা, অনলাইনে অতিরিক্ত ব্যবহার, হ্যাঁ আমরা সামাজিক নির্ভরশীলতার জায়গাটা থেকে আমরা আস্তে আস্তে তো টেকের উপরে যতটা নির্ভর হচ্ছে, আমি টেক সলিউশন দিচ্ছি, বাট এটা একটা সাইড এফেক্টও তৈরি করতেছে যে মানুষকে টেকনোলজির উপরে অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট করে দিচ্ছি। এখন এই জায়গাটাতে একটা উইন উইন জায়গায় আমাদের আসলে আসতে হবে। সেই জায়গায় যারা কনজিউমার তাদেরকে এই জাজমেন্টটা নিতে হবে আসলে সে কোন জায়গায় কোন প্রোডাক্টিভ পার্টটাতে কতটুকু ইনভলভ থাকবে। আমরা টেকনোলজির কোন প্রোডাক্টিভ পার্টটাতে নিজেকে এঙ্গেজ করব আর কোন আনপ্রোডাক্টিভ জায়গাটাকে গিভ আপ করবো, এটা আসলে আমাদের কল নিতে হবে, তাহলেই আর এই চ্যালেঞ্জটা থাকবে না। ভবিষ্যতের দিক নির্দেশনা, ডিজিটাল অন্তর্ভুক্তির ফলে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন হবে এবং আপনি একটা ডেফিনেট স্যাটিসফ্যাকশনে থাকবেন যে আপনি যাদের জন্য কাজ করতেন এই পপুলেশনটা আসলে কত বড়। যেমন আমি বর্তমানে যে কাজদের সাথে আছি, আমার মাধ্যমে আমি বাংলাদেশের 1,70,00,000 পরিবারের সাথে কানেক্ট হয়েছে এবং 1,70,00,000 পরিবারের যদি 4 জন করে মেম্বারও থাকে, আপনি মনে করতে পারেন যে এই 1.7 কারোরের 4 টাইমস ইটস এ হিউজ নাম্বার। তো এই জনসংখ্যার সাথে আমার কাজের একটা কানেক্টিভিটি আছে। তো এই স্যাটিসফ্যাকশনটা যে আমি তো আমার কোনো একটা মেধা, আমার পড়ালেখাটা বা আমার উদ্যোগটা এই জনগোষ্ঠীকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করতেছে, তো এই একটা স্যাটিসফ্যাকশন আপনাকে আনবে। নতুন উদ্ভাবনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লক চেন, এইগুলা নিয়ে আপনারা কাজ করবেন। যেটা এখন আছে এটা অলরেডি মানে এখন যেসব টেকনোলজি চলতেছে বা ট্রেন্ড চলতেছে, আপনি যদি এটার জন্য রেডি হওয়া শুরু করবেন, যদি আপনাদের যতদিন আপনারা পাস আউট হবেন হয়তো বা ওই টেকনোলজি অবসলিট হয়ে যাবে। তো থিঙ্ক, মানে টার্গেট দ্য ফিউচার। আপনি ফিউচার কোন দিকে যাচ্ছে ওইটার দিকে ফোকাস করে নিজের রেডিনেসটা ওইটার দিকে ফোকাস করেন যে টেকনোলজি কোন ডাইমেনশনটা আসলে হিট করবে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসব। কেন আমি এটার জন্য করব? কারণ আমি ওইটাতে ভেরি ফিউ রিসোর্সেস এর মধ্যে একজন হইতে চাই যে কিনা ওই রিলেটেড সলিউশন করতে পারে। তো এই জায়গাগুলোতে আপনারা কাজ করতে পারেন। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্টের যে ইয়েটা ছিল, যেটা সোশ্যাল বিজনেস অ্যান্ড টেকনোলজি। আর আমি আমার সেকেন্ড পার্টটা নিয়ে তারপরে আমরা একটু কোশ্চেন অ্যান্সারে যাব। ঠিক আছে সবাই? সবাই আছেন তো? মানে এম আই উইথ এভরিওয়ান? Yes, sir. ওকে। এই এই একটা অসুবিধা, লাইক আই উড হ্যাপি টু টেক সামটাইম যদি কোনো কখনো অপরচুনিটি আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলতে, কারণ আই কন্ট্যাক্ট না হলে এই একটা জিনিস ডিস্টেন্স লার্নিং এর অসুবিধা। ডিস্টেন্স লার্নিং মানে সোশ্যাল বিজনেসের পরে যেটা আসতেছে টেক এন্টারপ্রেনারশিপ, দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার। হ্যাঁ, সোশ্যাল বিজনেসের জায়গাটা যেটা বললাম যে একটা হলো গিয়ে ধরেন নন প্রফিট, একটা ফর প্রফিট, এরকম ভাবে চিন্তা করতে পারেন। আগেরটা ছিল নন প্রফিট, আমি করতেছি, আমার এখানে প্রফিটটা মেন ইয়া না, কিছু খরচা উঠে আসলে যোগ বিয়োগ করে সমানে সমান থাকলেও চলবে, কিন্তু আমার ইম্প্যাক্টটা বড় অবজেক্টিভ। এখন যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে টেক এন্টারপ্রেনারশিপ, যেটার মধ্যে থাকে হচ্ছে গিয়ে যে আমার টেক বিজনেসে টেক জায়ান্টরা যেরকম করতেছে, লাইক গ্লোবালি যদি বলেন ফেসবুক একটা টেক এন্টারপ্রেনারশিপের একটা উদাহরণ, তারপরে ইউটিউব, তারপর আপনার অ্যামাজন, বাংলাদেশের দিক দিয়ে বলে বিকাশ, উবার,
সরি পাঠাও বাংলাদেশে, তো উবারও গ্লোবালি। এই যে ভেঞ্চার গুলা বা আমাদের চাল ডাল, ফুড পান্ডা, এই যে সলিউশন গুলা, এইগুলা হচ্ছে কি টেক এন্টারপ্রেনারশিপের এক একটা উদাহরণ। হ্যাঁ, তো এখানে কিরকম টাইপের ইয়া হয় যে টেক এন্টারপ্রেনারশিপে আপনি করবেনটা কি আসলে? এন্টারপ্রেনার মানে তো উদ্যোক্তা, কিন্তু টেক এন্টারপ্রেনারশিপে ধরেন সাপোজ আপনি যখন আপনার কর্মক্ষেত্রটা নির্ধারণ করতে যাবেন, আপনি যদি মনে হয় যে আপনি আসলে পাস গ্রাজুয়েশনের পরে বা মাস্টার্সের পরে চাকরির পিছনে দৌড়াবেন না, নিজেই আসলে কর্মক্ষেত্র তৈরি করতে চান, এরকম যদি আপনার মটো হয়, তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন প্রবলেমটা সলভ করতে চান। আপনি এমন কোনো প্রবলেম কি সলভ করতে যাচ্ছেন যেটা অলরেডি কি বেশ কয়েকটা সলিউশন মার্কেটে আছে? ধরেন সাপোজ ফুড ডেলিভারি সিস্টেম আমি বানাইতে চাই, অনেকে বানাচ্ছে এখন। এই জায়গাতে তো অলরেডি ধরেন হাংরি নাকি এসে চলে গেছে, তারপরে আরো কয়েকটা এসছে, ফুড পান্ডা ভালো করতেছে। তো এরকম বেশ কয়েকজন আছে। আমি কি আরেকটা এরকম ফুড ডেলিভারি চেইন তৈরি করব, নাকি ই কমার্সের আরেকটা করব দারাজের মতো, নাকি নতুন একটা প্রবলেমের সলিউশন করব? নতুন প্রবলেম সলিউশন তো অনেক কিছু হইতে পারে, নতুন অনেক কিছু প্রবলেম আছে। আমাদের হেলথ সেক্টরে অনেক গ্যাপ এরিয়া আছে, সেই জায়গাগুলোতে আমরা চিন্তা করতেছি কিনা। ফিনটেকে অনেক জায়গায় এখনো পর্যন্ত ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেখানে বিকাশ এখন মোটামুটি একচেটিয়া করতেছে, বাট ওরটা তো একটা সলিউশন। ও ওই সলিউশনটা চিন্তা করছে যে মানুষকে ফিজিক্যাল মানিকে কিভাবে সফট মানিতে কনভার্ট করা যায়। এখন আস্তে আস্তে কিন্তু ক্রিপ্টো কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, এই যে ক্রিপ্টো আসতেছে বা এনএফটি আসতেছে, এই জিনিসগুলোর ভবিষ্যৎ কি হবে বাংলাদেশে? এই জায়গাতে আমরা আসলে কিভাবে রেডি হইতে পারি? তখন ফিনান্সিয়াল এক্সচেঞ্জ গুলা কি করব? বা আমাদের একটা বড় জনগোষ্ঠী দেশের বাইরে থাকে, তারা রেমিটেন্স পাঠায়। রেমিটেন্স যাদের জন্য পাঠায় তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামে থাকে। তো ওদের কাছে ওই ফরেন রেমিটেন্সটাকে উইদাউট এনি, মানে যেমন এখন একটা টাকা পাঠাইতে গেলে একটা চার্জ ব্যাংকে দিতে হয়, বা ওয়েস্টার্ন মানি ইউনিয়নকে দিতে হয়। তো এইগুলা যদি বাদ দিয়ে, বা ওই যে ওরা যে এই চার্জটা নেয়, এটাকে আর কিভাবে মিনিমাইজ করে ইনিশিয়ালি জাস্ট সেম ডেতে বা ইনস্ট্যান্টলি তার হাতে টাকাটা পৌঁছে দেওয়া যায়, এই প্রবলেম গুলাকে সলভ করাটাই হবে হচ্ছে গিয়ে ভবিষ্যতে যারা টেক এন্টারপ্রেনার তাদের উদ্দেশ্য। এখন যখন প্রযুক্তির মাধ্যমে স্টার্ট আপ সৃষ্টি করবেন, তখন কিছু জিনিসের উপরে আপনার স্টাডি করতে হয়, যেমন বাজার গবেষণা বা সমস্যা চিহ্নিতকরণ, যেটা সমস্যা চিহ্নিতকরণের কথা বললাম, এবং বাজার গবেষণাটাও একটা পার্ট। লাইক এটাতে অলরেডি কেউ কি কাজ করতেছে কিনা, বা এই প্রবলেমটা আসলে কত পার্সেন্ট লোকের জন্য প্রবলেম। যদি এটা হয় যে না, এটার আসলে প্রবলেম, বাট এটার ভুক্তভোগী আসলে খুব কম লোক, বা যেই লোকটা এটার জন্য ভুক্তভোগী তাদের আরো বেটার কোনো সলিউশন নেওয়ার কর্মক্ষমতা আছে, ওইটা আমার ইয়া না। কিন্তু ম্যাক্সিমাম পিপল, মার্কেট সাইজটা কতটুকু, আমি যখন একটা প্রবলেম সলভ করতেছি বা একটা বিজনেস মডেল চিন্তা করতেছি, এই বিজনেস মডেলের মার্কেট অ্যানালাইসিস বা মার্কেটের সাইজটা কতটুকু, এটা আপনাকে বের করতে হবে। ব্যবসার ধরন তৈরি করা, ব্যবসায়িক ধারণা তৈরি করা, লাইক আপনি বিজনেস প্ল্যানিংটা তৈরি করবেন। আপনি আপনি আসলে কোন অডিয়েন্সের কাছে যেতে যাচ্ছেন, কোন পর্যায়ে কতটুক পর্যন্ত যাবেন, কখন গিয়ে গ্রো করবেন, ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট কত রাখবেন, আপনার কস্ট কতটুকু রাখবেন, আপনি কবে থেকে মার্কেটের থেকে কিছু রিটার্ন আশা করবেন, কবে আপনি ব্রেক ইভেন্টে পৌঁছাবেন, এই জিনিসগুলা আপনাকে চিন্তা করতে হবে। এরকম ভাবে ওইটা চিন্তা থেকে এমভিপি আসে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কিভাবে, মানে মিনিমাম কোন ভার্সনটা নিয়ে আপনি আসলে মার্কেটে আসবেন। কারণ পুরো সলিউশনটা আপনি হয়তো বা দেখতেছেন একটা অনেক বড় একটা পিকচার দেখতেছেন, যেটা
ডেভেলপ হইতে মোটামুটি 2 বছরের সময় লাগবে। এখন 2 বছর পরে যখন আপনি মার্কেটে আসবেন, তখন হয়তো বা অলরেডি আপনার আগে কেউ একজন মার্কেটে চলে আসবে, বা টু লেট এই প্রবলেম স্টেটমেন্টের জন্য। সো আপনার যে কোর প্রবলেম যেটা আপনি সলভ করতে যাচ্ছেন, জাস্ট ওই কোর পার্টটা নিয়ে আপনাকে আগে মার্কেটে আসতে হবে। যেরকম বিকাশ প্রথমে এসে হচ্ছে যে তার মানি ট্রান্সফার ফিচারটা নিয়ে, সে অন্য কোনো পার্ট নিয়ে চিন্তা করে নাই। তখন সে ওটা দিয়ে ইউটিলিটি বিল পেমেন্টের ফিচার আনে নাই, ক্রেডিট কার্ড থেকে টাকা ট্রান্সফার করা যাবে বিকাশে সেটাও আনে নাই, তারপরে ব্যাংক থেকে ট্রান্সফার করা সেটা আনে নাই, স্কুলের ফিস দেওয়া যাবে সেটাও আনে নাই। জাস্ট একটা পার্সন আরেকটা পার্সনকে টাকা পাঠাইতে পারবে বিকাশের মাধ্যমে। এইটা হচ্ছে কি কোর পার্ট। এটা নিয়ে সে মার্কেটে এসছে, এবং এটা দিয়েই সে মার্কেটে অনেক বছর থেকে মার্কেটটাকে তার প্রতি মানে কনফিডেন্সে নিছে। কারণ মানুষ যে টাকাটা পাঠাবে কনফিডেন্সটা থাকতে হবে। তো ফ্রম নোওয়্যার তো আমি বলতে পারবো না যে আমি বিকাশে ইলেকট্রিক বিল দিয়ে দিছি, পরে দেখলাম যে ইলেকট্রিক বিল আসলে যায়ই নাই। তো এই যে মানুষের যে আস্থার জায়গাটা, এই জায়গাটা আগে অর্জন করতে হবে। সো এমভিপি হচ্ছে কি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, যেটার মাধ্যমে আপনি এটা করতে পারেন। ইটস এ কাইন্ড অফ প্রোটোটাইপ ডেভেলপমেন্ট। আপনি একটা প্রুফ অফ কনসেপ্ট বা প্রোটোটাইপ যেরকম বানান, এরকম ভাবে মিনিমাম স্কোপে, এটা প্রোটোটাইপ না, এটা ফাংশনাল একটা জিনিস, কিন্তু এটা স্কোপটা খুব মিনিমাম থাকে। প্রযুক্তি নির্বাচন এবং প্ল্যাটফর্ম তৈরি করা, যেমন আপনি যখন এটা বানাবেন তখন প্রযুক্তির আপনি কোন টেকনোলজিতে ইউজ করবেন। লাইক আমি যদি বলি যে সাপোজ যেমন একটা স্টার্ট আপ এসেছিল হিসাব বলে মনে হয়, হ্যাঁ হিসাবের একটা ভেঞ্চার ছিল। ওরা যেটা দেখছে যে আমরা যেগুলো প্রবলেম সলিউশন করতেছি বেশিরভাগই হচ্ছে যে স্মার্টফোন লাগে। এখন বাংলাদেশে তখনও পর্যন্ত বা এখনো পর্যন্ত একটা বড় জনগোষ্ঠী হচ্ছে কি আপনার বাটন ফোনে ইউজ টু। এখন তারা যারা দোকানদার আছে তার অ্যাকাউন্টিং এর জন্য তার কখন বিক্রি হইলো, কখন কয়টা আমি মসুর ডাল 1 কেজি বিক্রি করলাম, তারপরে চাল 1 কেজি বিক্রি করলাম, এত টাকা ইয়ে হইলো, এত টাকা বকেয়া শোধ হইলো। এই যে তার খাতাটা লেখে, ওই যে টালি খাতার মধ্যে লেখে, এই খাতাটাকে কিভাবে ডিজিটালাইজ করা যায়। এখন ডিজিটাইজ করতে গিয়ে দেখা গেল যে ওই মুদির দোকানদারে তো স্মার্টফোনই নেই। এখন কিভাবে করবে? হিসাব করলো কি, হিসাব তারা করলো যে ভয়েস মানে ভিউআই, ভয়েস ইউজার ইন্টারফেস, এটা করার শুরু করলো। যে আপনি বাটন ফোনের মাধ্যমে ফোন করে তারপরে আপনি ওখানে ইনস্ট্রাকশন দিবেন যে একটা পার্টিকুলার নাম্বারে গেলেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ওপেন হলো, এবার আপনি বললেন যেটা বলতেছেন ওইটাকে মানে ভয়েস টু টেক্সট করে সেটা আপনার সিস্টেমে আপনার জন্য যে ডেটাবেসটা আছে সেখানে স্টোর করে রাখা শুরু করলো। এবং আবার যখন আপনি আপনার হিসাবের স্থিতি বা আপনার অ্যাকাউন্টিং জানতে চাইলেন, তখন নাম্বার ডায়াল করলেন, ওখান থেকে সে রিপিট করে করে আপনাকে বলা শুরু করলো। সো আপনি উইদাউট এনি স্মার্টফোন আপনি আপনার রেকর্ড কিপিংটা করতেছেন। এই যে জিনিসটা ও টেকনোলজিটাকে সিলেক্ট করছে এভাবে, এরকম আপনি আসলে কি সিলেক্ট করবেন? আপনার হইতে পারে যে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটা ইয়ে করতেছেন, যে আপনি মনে করতেছেন যে অ্যান্ড্রয়েড অ্যাপটা এখন মোটামুটি একটা 5-6 হাজার টাকা দিলে পরে পরে মানে একটা স্মার্টফোন চলে আসে। তো আমি এই জনগোষ্ঠীর জন্য যদি বানাই, তাহলে তারা এই সলিউশনটা অ্যাভেল করতে গেলে যে একটা স্মার্টফোন লাগে সেটা তারা অ্যাভেল করতে পারবে। এবং কোন মিনিমাম ভার্সনে, অ্যান্ড্রয়েডের ভার্সনে আপনার এটা তৈরি করতে হবে সেটাও আপনি নির্ধারণ করবেন। অর্থায়ন সংগ্রহ করা, লাইক আপনি ডেফিনেটলি প্রোডাক্ট যখন এটা তৈরি করতেছেন এটার ফান্ডিং তো থাকতে হবে। তো ওই ফান্ডিং কারা দিবে সেটার জন্য আপনাকে একটা প্ল্যানিং করতে হবে। ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং কিভাবে করবেন, এবং কাস্টমারের ফিডব্যাক যেগুলো একটু আগে বললাম যে কিভাবে নেওয়া যায় মার্কেটিং এবং ফিডব্যাক নিয়ে, ওরকম ভাবে আপনার কাজটাকে আপনি গোছাবেন। এখন ডিজিটাল মার্কেটিং বা সুযোগের যেটা আছে ওইটা নিয়ে আমরা একটু আগে কথা বলছি, আমি ওইটার মধ্যে আর গেলাম না। জাস্ট এতটুকুই বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি আরো ওয়াইডার রেঞ্জে পৌঁছাতে পারেন, এবং এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে অনেক হাই। সো আপনি আসলে আপনার কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। সো আপনি যতটুকু মনে করতেছেন আপনি স্পেন্ড করতে পারবেন, ওই অনুযায়ী আপনি মার্কেটটাকে নিয়ে
ওই মার্কেটে আপনার মার্কেটিং এর স্কোপ যেতে পারে। এবং ডেটা বিশ্লেষণ করার পুরো সুবিধা আপনার, ফ্রিডম আপনার আছে। সো আপনার ওই যদি ডাটা বিশ্লেষণ করার মতো দক্ষতা থাকে, তাহলে আপনি আরো ভালো রকমের ডিসিশন মেক করতে পারবেন মার্কেটিং এর ব্যাপারে। এগুলা নিয়ে অলরেডি আমরা চ্যালেঞ্জ গুলা নিয়ে কথা বলছি। ডিজিটাল মার্কেটিং এর চ্যালেঞ্জ আর সোশ্যাল বিজনেসের চ্যালেঞ্জ অলমোস্ট সিমিলার, কারণ এই জায়গাগুলোতে দুইটাই আসলে ডিজিটালাইজ কিছু সলিউশন, যেমন প্রযুক্তিগত সমস্যা, সফটওয়্যারের ত্রুটি, হার্ডওয়্যার সমস্যা। যেমন আমাদের কিছুদিন আগে যখন অগাস্ট মাসের ইয়েটা হইলো, তখন ইন্টারনেট ব্ল্যাকআউট, তারপরে স্লো ডাউন করে দেওয়া, বিভিন্ন সময় পলিটিক্যাল প্রবলেমে আমাদের এই একটা জিনিস হয়, এটা আমাদের জন্য একটা খুব নেতিবাচক জিনিস। তো যারা এই রিলেটেড ভেঞ্চার গুলা করে তাদের জন্য কিন্তু এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা সময় ছিল। তারা অনেকেই এই সময় এর পরের থেকে আমি অনেকে ঘুরে দাঁড়াইতে দেখিনি, কারণ যারা স্টার্ট আপ আছে তাদের ইনিশিয়ালি অনেক বেশি পুঁজি থাকে না। তো ওই জায়গা থেকে তারা যখন একেবারে শুরুতে একটা বড় ধাক্কা খেয়ে যায়, তার মধ্যে ধরেন করোনার ধাক্কা ছিল, তারপরে গ্লোবালি যুদ্ধের একটা ব্যাপার আছে, এই জায়গাগুলোর থেকে যখন এরকম একটা পলিটিক্যাল ডিস্টার্বেন্স যখন বাংলাদেশে ছিল, তখন তারা অনেকেই এই জায়গা থেকে সরে গেছে। তো এই জায়গাটা একটা সমস্যা, যে প্রযুক্তি নির্ভরতাটা কিছু ক্ষেত্রে আমাদেরকে মানে চ্যালেঞ্জ হিসেবে মধ্যে ফেলে দেয়। বাট এটাকে আপনি এই যে আমরা যদি বলি যে ইনোভেশন এবং উদ্যোক্তা মনোভাব, এখানের মধ্যে একটা জিনিস আছে যে এটা পরের স্লাইডে আসলে হয়তো দেখতে পাবেন, যে ওই যে চ্যালেঞ্জ যেটা বললাম, যে এই চ্যালেঞ্জকে একটা উদ্যোক্তা আসলে কিভাবে ট্যাকেল দেয়। তা ইনিশিয়ালি যদি দেখি যে একটা মাইন্ডসেট গুলো কিরকম হয়, সমস্যা সমাধানের মনোভাব, প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে। আপনি প্রবলেম হিসেবে দেখেন না, প্রবলেমকে একটা অপরচুনিটি হিসাবে দেখতেছেন। আপনি আপনার সামনে ওই যে জিনিসটা হচ্ছে যে যখন আমাদের দেশে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, ধরেন দুর্ঘটনা ঘটলো বা কোনো কিছু, কিছু মানুষ দেখবেন কি ওই জায়গাটাতে গিয়ে তখন চা বিক্রি করা বা সিগারেট বিক্রি করা শুরু করে দেয়। মানে সে ওই জায়গাটাতে সে বিজনেস অপরচুনিটি খুঁজতেছে। সো প্রবলেমের জায়গাতে কিছু অপরচুনিটিও ক্রিয়েট হয়। এটা জাস্ট একটা মানে এক্সাম্পল হিসেবে দিলাম, তো ওইটা আপনাদের জন্য না, বাট এনিওয়ে প্রবলেম যেখানে আছে সেখানে অপরচুনিটি আছে। সো বাট ওই প্রবলেমটাকে সলভ করার জন্য বা ওই অপরচুনিটিটাকে আইডেন্টিফাই করার জন্য আপনার একটা ভালো দৃষ্টিকোণ থাকবে। ঝুঁকি নেওয়া এবং সৃজনশীল চিন্তা। ঝুঁকি নেওয়ার ইনসেন্স, যখন আপনি জব করতেছেন, ওই যে একটা কোথায় জানি একটু পড়ছিলাম, লাইক if I offer someone a job and or a business, most of the people will select the job. হ্যাঁ, বিজনেস সহসা মানুষ সিলেক্ট করে না, কারণ এই যে বিজনেসের যে ঝুঁকিটা আমি নিতে পছন্দ করব না, রাদার দেন আমি একটা 6 ডিজিট স্যালারির চাকরি পেতে যথেষ্ট হ্যাপি। সো এই জায়গাটার থেকে যে এই যে নিজেকে কমফোর্ট জোনের মধ্যে আটকে রাখা, এই জায়গাটার থেকে বের করে আনার জন্যই হচ্ছে গিয়ে আপনার এই উদ্যোক্তার মনোভাবটা এরকম ভাবে থাকে। উদ্ভাবনী নেতৃত্ব মানে ক্রিয়েটিভ লিডারশিপ, আপনাকে প্রবলেমের, আপনি আপনার টিমকে একটা মানে একটা স্বপ্নযাত্রার মধ্যে নিয়ে আসতে হবে, যে আপনি এই যে ভিশনটা দেখতেছেন তাদেরকে ফিল করাইতে হবে যে এটা পসিবল, এবং এটা যখন অ্যাচিভ হবে তখন ওইটা সবাইকে কিভাবে ইম্প্যাক্ট করবে, যেন আপনার ওই ড্রিম ড্রাইভে আসলে আপনার টিম আপনাকে ফুল সাপোর্ট দেয়। এবং অধ্যাবসায় এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি সবসময় থাকতে হবে। আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, ওইটার উপর সময় দিতে হবে এবং সবসময় হোপফুল থাকতে হবে। সফল উদ্যোক্তাদের গুণাবলীর মধ্যে যেটা থাকে, দূরদৃষ্টি ও লক্ষ্যমুখী চিন্তা ধারণা, ঝুঁকি গ্রহণের মানসিকতা, উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও অধ্যবসায়, নেতৃত্বের ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, যেগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলছি। উদাহরণ হিসাবে ধরা হয়েছে এলন মাস্ককে এবং মার্ক জুকারবার্গকে। এখানে আমি এলন মাস্কেরটাই ইয়ে করবো, জুকারবার্গটাও একটা ইন্টারেস্টিং।
সোশ্যাল মিডিয়া যখন একেবারে ফেসবুকের আগে কিন্তু সোশ্যাল মিডিয়ার আরো একটা সলিউশন ছিল মার্কেটে। তখন 2002-3 সালের দিকে অরকুট বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এসেছিল, আর একটা হাই ফাইভ বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এসেছিল। ওরা কমিউনিটিটাকে একটা ছোট কমিউনিটির মধ্যেই আবদ্ধ ছিল। ফেসবুকও কিন্তু প্রথমে একটা ছোট কমিউনিটি নেটওয়ার্কিং এর জন্য তৈরি হয়েছিল, পরে এটাকে ব্রডার স্কেলে নিয়ে আসা হয়েছে। প্রথমে এটা জার্নিটা হয়তো একটা ছোট স্কেলে, কিন্তু এলন মাস্কের জার্নিটার সাথে আমি বেশি উদ্যোক্তা হিসাবে বেশি জুৎসই মনে করি, কারণ এলন মাস্ক এই যে টেসলা বৈদ্যুতিক গাড়ি, যেটা ইভি ইলেকট্রিক ভেহিকলের যে কনসেপ্টটা নিয়ে এসছে, এটা ও যখন আনছে তখন কিন্তু মানে যে ফিউচারের কথা চিন্তা করে আনছে, সেই ফিউচারটার জন্য ওয়ার্ল্ড তখনও রেডি না। তখনও আমরা ফসিল অয়েলের উপরে বেশি নির্ভরশীল, আমরা পেট্রোল বা ডিজেল চালিত গাড়িতেই চলি, ওখানে অনেক ইনোভেশন আসছিল। তার মধ্যেখানে সে একটা নতুন কনসেপ্ট হলো যে আমি ইভি চালাবো। এখন এই জায়গাটা থেকে এখনো পর্যন্ত কিন্তু গোটা ওয়ার্ল্ডের তার পুরা মার্কেটটা সে এখনো পর্যন্ত ধরতে পারে না, এবং মেজর একটা পোর্শন কিন্তু এখনো পর্যন্ত ফসিল অয়েলে চলে। তো এই জায়গায় এলন মাস্ক যদি মনে করতো যে না আমার এটা হবে না, ইটস এ রং কনসেপ্ট, কারণ আমি যখন ইভির কথা বলতেছি অলরেডি দেখি যে আরেক উদ্যোক্তা সে তো হাইড্রোজেন দিয়ে গাড়ি চালানোর চিন্তা করে ফেলতেছে, বা অন্য আরো কনসেপ্ট নিয়ে আসতেছে। বাট ও কিন্তু ওর ভিশনে পুরোপুরি স্টিক আছে, এবং যেসব কারণের জন্য ওর ওই উদ্যোগটা সফল হয় নাই, প্রতিটাকে সে ওভারকাম করে একটা একটা করে সে সামনের দিকে আগাচ্ছে। এবং আজকে টেসলা যে অবস্থা আছে, পরে দেখা যাচ্ছে যে ওর ওই ভেঞ্চারকে টার্গেট করে চায়নাতে বা অন্যান্য ইয়ারা যেমন টয়োটা, হুন্দাই, এরাও তাদের ইভি দিকে চলে যাচ্ছে। তার মানে ও যে দৃষ্টিকোণটা তৈরি করছিল এটার সাথে অনেকেই, কারণ আপনারা যদি মনে করে দেখেন যে অতীতে আমাদের রিল ক্যামেরা ছিল, তারপরে একসময় নর্মালি যদি বলি নোকিয়া খুব বাটন ফোন হিসেবে খুবই জনপ্রিয় ছিল। বাট নোকিয়া যখন স্মার্টফোনের রেগুলেশনটা হচ্ছিল তখন ওইটার সাথে খুব বেশি নিজেকে অ্যালাইন করেনি। তো যদি অ্যালাইন না করেন আসলে আপনি এই জায়গা থেকে পিছিয়ে পড়বেন, আপনাকে মানে আপনার জন্য মার্কেট বসে থাকবে না। তো সেম ভাবে এই দৃষ্টিকোণগুলা তৈরি করে যে আপনি লেগে থাকলে পরে আপনার এটা সফল হবে। বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করার কৌশল, এখানে বিনিয়োগকারী মানে ইনভেস্টর যারা আছে, তারা আপনার এই যে জার্নি সেটার সাথে কিভাবে একাত্মতা বোধ পোষণ করবে, কেন ওরা ইনভেস্ট করবে, সেটার জন্য হচ্ছে গিয়ে উদ্ভাবনী এবং স্পষ্ট বিজনেস আইডিয়া, আপনার ক্রিয়েটিভ যে কনসেপ্টটা, আপনি যে কনসেপ্টটা প্রবলেম স্টেটমেন্ট যেটা সলভ করতেছেন, এটার একটা ক্লিয়ার পিকচার আপনার থাকতে হবে, একটা স্টোরি থাকতে হবে, আপনার স্টোরি বোর্ড থাকতে হবে, এবং এই স্টোরি বোর্ডে আপনার পুরো বিজনেস আইডিয়াটা ওখানে ভিজুয়ালাইজ হতে হবে। আপনি মুখে বললে হবে না, আপনার পুরো পেপার ওয়ার্কটা থাকতে হবে, সুনির্দিষ্ট বিজনেস প্ল্যান থাকতে হবে, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল পূর্বাভাস, এই জিনিসটা ফেজ বাই ফেজ থাকতে হবে। আপনি কোন ফেজে কতটুকু কস্ট রাখবেন, কয়জন এমপ্লয়ি রাখবেন, কত টাকা ইনভেস্ট করবেন, স্কোপ কতটুকু থাকবে, আপনি কতদিন পরে ফার্স্ট রিটার্ন আনা শুরু করবেন, কোন জায়গাতে গিয়ে আপনি ব্রেক ইভেন্টে পৌঁছাবেন যে আপনার আয় ব্যয় সমান হবে, কখন গিয়ে আপনি প্রফিট আনা শুরু করবেন, এই পুরা প্ল্যানটা আপনার থাকতে হবে। এরকম যখন পুরা প্ল্যানটা যাদের থাকে সেই জায়গাগুলোতে উদ্যোগ মানে বিনিয়োগকারীরা আরো বেশি আকর্ষণ ফিল করে বা তারা কমফোর্ট ফিল করে। আর সাথে ডেফিনেটলি আপনার একটা স্ট্রং টিম থাকতে হবে, সাস্টেনেবল টিম থাকতে হবে এই জায়গাটাতে। সো এইগুলা জিনিসের উপরে বেস করেই আপনার যে বিনিয়োগকারী তারা আগ্রহ বা তাদের অর্থ বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন। উদ্যোগে উদ্যোক্তাদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা। সো প্রযুক্তির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান। ওকে, এখন যেটা হচ্ছে যে এই জায়গাটাতে আপনাদেরকে খুব রিসেন্টলি যেটা ইয়ে করতে পারি, লাইক
আপনারা তো চ্যাট জিপিটি তো ডেফিনেটলি ইউজ করেন, আপনাদের বিভিন্ন পারপাজে ইউজ করতেছেন। তাছাড়াও অনেকগুলো এআই ইঞ্জিন এখন এসছে, বিভিন্ন কিছু আছে জেনারেটিভ এআই দিক থেকে স্ট্রেংথ, কিছু আছে গ্রাফিক্যাল কন্টেন্ট ডেভেলপমেন্টের স্ট্রেংথেন, কিছু ফটো এডিটিং এ, তারপরে কিছু আছে হচ্ছে গিয়ে কোডিং এর জন্য। এখন আমরা অনেকে মনে করি যে আইটি সেক্টরে যারা আছি তারা মনে করতেছি যে ওকে হয়তোবা এআই আসাতে সফটওয়্যার ডেভেলপমেন্টের যারা প্রফেশনে আছে তাদের জন্য বুঝি এটা ক্ষতি হইল। বেসিক্যালি এটা ক্ষতি হয় না, এটা অপরচুনিটি তৈরি হয়েছে। যেটা কিরকম ভাবে লাইক আগে একটা সফটওয়্যার তৈরি করতে যদি 10 জন ডেভেলপার রাখতো, এখন ওই 10 জন ডেভেলপার 10টা সফটওয়্যার তৈরি করতে পারবে। কারণ ওই এক হাতে ও অনেকগুলা ওর যেই মানে বেসিক কোডিং যেগুলা করতো সে নিজে ধরে ধরে, এই কাজগুলা এখন এআই নিজেই করে দিতে পারে। ওকে যেটা করতে হবে পার্টস এন্ড পিসেস কে ইন্টিগ্রেশন করতে হবে, সফটওয়্যার কম্পোনেন্ট গুলাকে একত্রিত করে প্রবলেমটা সলভ করতে হবে। তো আপনি চিন্তা করেন ওই 100 লাইনস অফ কোডিং আপনার একবারেই চলে গেল, এআই থেকে আপনি নিয়ে নিচ্ছেন একেবারে, তাও আবার অপটিমাইজ করে সেটাকে আপনি 2-3 বার করে রিভাইজ করে অপটিমাইজ করায় নিতে পারেন, পারফরমেন্স, মেমোরি ম্যানেজমেন্ট সবকিছু আপনি করায় নিলেন, করে আপনি খুব তাড়াতাড়ি মার্কেটে আসার মতো একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। তারপরে এই জিনিসটাই যেমন এআই এর ব্যাপারটাই বললাম যে এখানের জায়গায় তথ্য প্রযুক্তির যে ইউজটা আছে সেটাকে আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারেন এবং এটা আপনাকে অনেক ক্ষেত্রেই অনেক সুফল দিবে। ভবিষ্যতের প্রযুক্তিগত উদ্যোগের ট্রেন্ড কি আসতেছে, লাইক এআই এর কথা অলরেডি বলছি, ব্লক চেনের কথা বলছি, আমরা আইওটির কথা বলা হয়েছে, টেলিমেডিসিন, ভার্চুয়াল রিয়েলিটি, বিআর বা ইয়ের জন্য অগমেন্টেড রিয়েলিটি বা বিআর এর জন্য আপনার একটা ভালো স্কোপ আছে। লাইক অ্যাগ্রো বিজনেসেও আছে, লাইক কিরকম ভাবে একটা জায়গায় একটা গবেষণায় দেখা গেছিল, লাইক এটা নিউজিল্যান্ড না কোথায় জানি, লাইক কোনো একটা ফার্মে গরুগুলাকে একটা বিয়ার গ্লাস দেওয়া হয়েছে। বিয়ার গ্লাসে তারা দেখতেছে হচ্ছে গিয়ে পুরা সবুজ ঘাস, মানে খুব ন্যাচারাল একটা ইয়েতে দেখা যাচ্ছে, এবং ওতে দেখা যাচ্ছে তার মানে মিল্ক প্রোডাকশন অনেক বেশি হাই। এরকম ভাবে বিয়ারের মাধ্যমে আমরা ট্রেনিং গুলাকে, আমরা যদি মানে কৃষকের ট্রেনিং যেগুলা একটু আগে বলতেছিলাম ওইগুলাকে যদি বিয়ারের মাধ্যমে করি, তারা যদি রিয়েল পিকচারটা ভিজুয়ালাইজ করতে পারে বিয়ারের মতো ইয়েতে, তখন তাদের জন্য এটা আরো অ্যাকসেপ্টেবল হবে। এরকম ভাবে আইওটির কথা তো বলা হয়েছে, ব্লকচেন নিয়ে আপনারা ডেফিনেটলি একটা বড় জার্নি আপনাদের জন্য ওয়েট করতেছে, প্লিজ বি প্রিপেয়ার ফর দ্যাট। সো এরকম এআই নিয়ে যেটা এখন হচ্ছে 2025 থেকে 30 ইজ এ মানে ওয়ার্ল্ডের জন্য একটা ক্রুশাল টাইম, বিশেষ করে এআই রিলেটেড জার্নির জন্য। তো এটার জন্য আপনার প্রিপেয়ার হবেন আশা করতেছি। তো এইভাবে আমি আমার আজকের এই সেশনটা শেষ করলাম। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি বলবেন।